এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর এডিটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই রুদ্র, তুই আমার রুমে আসলি কেন? ও মা, আমি আমার বউয়ের রুমে আসবো না তো কার রুমে আসবো? কিসের বউ? আমি এই বিয়ে মানি না। বাবা কিভাবে পারলো 3 বছরের জুনিয়র চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে, যাকে কিনা সব সময় আমি নিজের ভাইয়ের মতো দেখেছি। এতদিন ভাইয়ের নজরে দেখেছো, এখন জামাইয়ের নজরে দেখবে, তাহলেই পারফেক্ট হবে। তোর এসব ফালতু কথা আমি মানি না। এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা। আমার বউয়ের রুমে আমি এসেছি, তুমি আমাকে বের করে দিতে পারো না। এবার কিন্তু রাগ হচ্ছে, আর তুই খুব ভালো করে জানিস রাগ উঠলে আমি কি করি। সেটা তো ভালো করেই জানা আছে। তখন তুমি ঘর ভাঙো, বই ছুঁড়ো, আর শেষে নিজেই কান্না করো। কিন্তু এবার আমি আছি, তোমার রাগের আগুনে আমি পানি ঢালবো না, আমি তাতে ঘি ঢালবো। তুই কি পাগল নাকি? আমি তোর সাথে এক ছাদের নিচে থাকতে চাই না। কিন্তু আমি চাই, কারণ তুমি শুধু আমার সিনিয়র না, তুমি আমার গল্পের নায়িকা। তোমার রাগ, তোমার অহংকার, তোমার চোখের ভাষা, সব কিছুতেই আমি প্রেম খুঁজে পাই। তুই তুই এসব নাটকীয় কথা কোথা থেকে শিখলি? তোমাকে ভালোবাসতে গিয়ে। তুমি তো নিজেই একটা নাটক, একটা সিনেমা, আর আমি তোমার হিরো হতে এসেছি, তোমার রাগের বিপরীতে ভালোবাসার ডায়লগ বলতে। এসব বলে লাভ নেই। আমি এই বিয়ে মানি না, মানবও না। তুমি এই বিয়ে মানো না, ঠিক আছে, কিন্তু আমি তো তোমাকে মানি। প্রতিটা রাগ, প্রতিটা অভিমান, প্রতিটা চোখের জল, তুমি না মানলেও আমি প্রতিদিন তোমাকে ভালোবাসবো, যতক্ষণ না তুমি নিজেই বলো, রুদ্র তুই থাক। তোর এসব ফালতু কথার উত্তর দেওয়ার মতন মন মানসিকতা বর্তমানে আমার নেই। আমি ঘুমালাম, আর খবরদার আমার কাছে যাওয়ার চেষ্টা করবি না। রুদ্র কিছু বলে না। রামিসা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রুদ্র তখন বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়ে। তখনই আমাদের সামনে ভেসে ওঠে অতীত ফ্ল্যাশব্যাক। 3 ঘন্টা আগে রামিসা বউ সেজে বসে আছে তার ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য। সারা বাড়ি আলোয় ঝলমল করছে, লাইট, ফুল, সাজসজ্জায় পুরো বাড়ি যেন উৎসবের আমেজে ভরে উঠেছে। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই দৌড়ে বেড়াচ্ছে। রান্নাঘরে হাঁড়ি চাপানো, বসার ঘরে গান বাজানো, সব মিলিয়ে বাড়ি জুড়ে বিয়ের উচ্ছ্বাস। রামিসা বউ সাজে ঘরে বসে আছে, গায়ে লাল শাড়ি, মাথা ভর্তি গহনা, কপালে সিঁদুরের সাজ। তার চোখে লাজ আর অদ্ভুত এক আনন্দ, কারণ আজ তার স্বপ্ন পূরণ হবে। 2 বছরের প্রেম, অগণিত স্বপ্ন, সব কিছু মিলেমিশে আজ এক নতুন পথে যাত্রা শুরু করবে সে। সিয়ামের সঙ্গে তার বিয়ে। কাজী সাহেব এসে বসেছেন। সবার অপেক্ষা কেবল বরপক্ষের আগমনে। রামিসা মনে মনে বলছিল, আজ থেকে শুধু তুমি আর আমি, কেউ আমাদের আলাদা করতে পারবে না সিয়াম। ঠিক তখনই দরজার কাছে এক অচেনা কণ্ঠ শোনা গেল। দাঁড়ান, এই বিয়ে হবে না। সবার দৃষ্টি ঘুরে যায়। একটা মেয়ে ভেতরে ঢুকে দাঁড়ায়, মুখে দুঃখ আর রাগ একসাথে মিশে আছে। সিয়াম আমার স্বামী, আমার সাথে 1 বছর আগে বিয়ে হয়েছে, অথচ আমাকে কিচ্ছু না জানিয়ে আজ আবার রামিসাকে বিয়ে করতে এসেছে। এক মুহূর্তেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। কি বলছো তুমি সিয়াম? এ কি সত্যি? সিয়াম তোতলাতে থাকে। চারপাশে গুঞ্জন শুরু হয়। এটা কি সত্যি সিয়াম? লজ্জা নেই ছেলেটার, নিজের স্ত্রী রেখে আবার রামিসাকে বিয়ে করতে এসেছে। রামিসার বুকের ভেতরটা যেন ভেঙে পড়ল। এতদিন যে মানুষটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছে, সেই মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে দেখেছে, সেই মানুষটাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। চোখ থেকে গড়িয়ে পড়তে থাকে অশ্রুধারা। শুধু তাই না, আমি 3 মাসে প্রেগনেন্ট। সিয়াম আমার সন্তানের বাবা। ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সারা জীবন আমার পাশে থাকবে, অথচ আজ আমাকে ফেলে রেখে আমার স্বামী রামিসাকে বিয়ে করতে এসেছে। প্লিজ এই বিয়ে করবেন না, তাহলে আমার অনাগত সন্তানের কি হবে? মুহূর্তের মধ্যেই সারা বাড়ি তোলপাড় শুরু হয়ে গেল।
আত্মীয় স্বজনের মুখে অবাক বিস্ময়, কেউ ফিসফিস করে, কেউ আবার উচ্চস্বরে সিয়ামের গালি দিতে লাগলো। রামিসা হতবাক হয়ে সিয়ামের দিকে তাকিয়ে রইল, চোখ ভিজে উঠল অশ্রুতে। সিয়াম, এটা কি সত্যি? তুমি তুমি আসলে ওই মেয়েকে বিয়ে করেছো? আমি আমি ব্যাখ্যা দিতে পারি। ব্যাখ্যা? কি ব্যাখ্যা দিবে তুমি? একটা প্রচণ্ড থাপ্পড় মারে সিয়ামের গালে। আমার কি দোষ ছিল? আমি কি অপরাধ করেছিলাম যে তুমি আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করলে? সারা বাড়ি তখন হইচই করে উঠল। ধিক্কার তোমাকে সিয়াম। মেয়ে মানুষকে ঠকিয়ে আবার বিয়ে করতে আসে, লজ্জা নেই তোমার? রামিসা ভেঙে পড়ে কান্নায়, বুক ভেঙে যাচ্ছে তার। যে মানুষটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল, সেই আজ তার জীবনে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ালো। আমি তোমাকে সব কিছু দিয়ে ভালোবেসেছি সিয়াম, তবুও তুমি কেন করলে আমার সাথে এমনটা? সিয়াম একদম চুপ হয়ে যায়, লজ্জায় মাথা নিচু করে। চারপাশে শোরগোল হইচই, কেউ ওকে টেনে বের করে দিচ্ছে, কেউ গালি দিচ্ছে। রামেশের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, গহনা সাজ সব মুছে গেছে তার অশ্রুতে। সে একেবারেই ভেঙে পড়েছে। সারা বাড়ি তখন গুঞ্জন আর কান্নায় ভরে আছে। কেউ সিয়ামকে তিরস্কার করছে, কেউ আবার রামিসার মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করছে। রামিসার বাবা একেবারে ভেঙে পড়েছেন, মাথা নিচু করে বারবার শুধু বলছেন, আমার মেয়ের কি অপরাধ ছিল? কেন ওর জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল? রামিসার মা চোখ মুছতে মুছতে কান্না করে বলছে, আল্লাহ, আমি আমার মেয়ের জন্য কত স্বপ্ন দেখেছিলাম, আমার সোনার মেয়েটা কি এমন শাস্তি পেল? পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন রামিসার কাকা অর্থাৎ রুদ্রর বাবা। কাকা শান্ত গলায় বলে, ভাইজান, ভেঙে পড়লে হবে না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আপনার মেয়ের মান সম্মান রক্ষা হবে ইনশাআল্লাহ। কিছু একটা ব্যবস্থা অবশ্যই হবে। তখনই রামিসার বাবা দৃষ্টি গিয়ে পড়ল কোনায় দাঁড়িয়ে থাকা রুদ্রের দিকে। রুদ্র এতক্ষণ নীরব সব কিছু দেখছিল, চোখ মুখে অবাক দৃষ্টি, কিন্তু ভেতর ভেতরে দুঃখ আর ক্ষোভে ভরে গেছে। রামিসার বাবা ধীরে ধীরে রুদ্রের কাছে গেলেন, কাপা কাপা গলায় বলেন, রুদ্র বাবা, তুই কি আমার রামেশাকে বিয়ে করবি? হঠাৎ কথাটা শুনে রুদ্র আকাশ থেকে পড়ল। কি? আমি? কিন্তু চাচা। আমি জানি বাবা, কিন্তু আমার মেয়ের মান সম্মান রক্ষা করতে হবে। তুই যদি রাজি থাকিস তাহলে আজই ওর জীবনটা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে। রামিসা তখনও কানে ভেঙে পড়েছে। সে কিছুই শুনছে না, শুধু নিঃশব্দে কাঁদছে। আর রুদ্র দাঁড়িয়ে আছে দোটানায়, হৃদয়ে কেমন অদ্ভুত টান অনুভব করছে। কিন্তু সামনে এত বড় সিদ্ধান্ত নিতে সে এক মুহূর্তে জমে গেল। সারা বাড়িতে তখন শোকের ছায়া। কয়েক মিনিট আগেও যেখানে আনন্দ হাসি আর উচ্ছ্বাসে ভরেছিল, এখন সেখানে কেবল কান্না আর হতাশা। রামিসা মেঝেতে বসে কাঁদছে, তার মুখে সাজসজ্জা থাকলেও চোখের পানি সব মুছে দিয়েছে। গহনার ঝলক আর কপালের টিপের উজ্জ্বলতা মিলিয়ে গেছে, তার বুক ফেটে যাচ্ছে। ঠিক তখনই রামিসার বাবা এগিয়ে এসে রুদ্রর হাত ধরে ফেললেন। রুদ্র বাবা, দয়া করে আমার মেয়েটাকে বিয়ে কর, না হলে সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। আমার মেয়ের মান সম্মান বাঁচা। চাচা, আপনি কি বলছেন? আমি রামিসা আপুকে বিয়ে করব? এটা কখনো সম্ভব না। আপু তো আমাকে কোনো দিন মেনে নেবে না। আমি তার থেকে ছোট, 3 বছরের জুনিয়র। আমার কাছে তো সে আপু সিনিয়র, কিন্তু স্ত্রী না। এটা আমি কিছুতেই পারবো না। রামিসার বাবা হাত জোর করে বলেন, বাবা, আমি অনুরোধ করছি, আজ যদি এই বিয়ে না হয় আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। সমাজ ওকে ছি ছি করবে। আমি কি মুখ নিয়ে বাঁচব? তুমি আমার ছেলের মতন, প্লিজ প্লিজ আমার মেয়েকে বিয়ে করো। রুদ্র নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, তার চোখে অস্বস্তি, বুকের ভেতর হাহাকার। রামিসা এতক্ষণ কিছু শোনেনি, কেবল ভেঙে পড়া কান্নায় হারিয়ে আছে। রুদ্র তার বাবা মায়ের দিকে তাকালো, নিজের বাবার দিকে দৃষ্টি পড়তে কিছু বলার আগেই তার মা এগিয়ে এলেন। রুদ্র, বিয়েটা করে নে বাবা। এখন যদি না করিস, এই ঘরে পরিবার অপমানের ভার সামলাতে পারবে না। মেয়েটার জীবনটা অন্ধকারে ঢেকে যাবে। তুই তো দেখছিস কেমন কান্নায় ভেঙে পড়েছে ওরা।
সমাজ মানুষ জিহ্বা দিয়ে ছিঁড়ে খাবে রামিসাকে। তুই একবার বিয়ে কর, বাকিটা পরে দেখা যাবে। কিন্তু মা, আমি তো তাকে কখনো এভাবে ভাবিনি। আপু তো আমাকে ঘৃণা করবে, কখনো মেনে নেবে না। সময় সব ঠিক করে দেবে বাবা। এখন আমাদের শুধু রামিসার মান সম্মান রক্ষা করতে হবে। বাড়ির সবাই তখন একসাথে রুদ্রকে বোঝাতে লাগলো। রুদ্র, তুই একমাত্র ভরসা এখন। হ্যাঁ বাবা, আজ তুই যদি রাজি না হোস রামিসার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তুই আজ নায়ক হতে পারিস। তোর আপুকে বাঁচাতে হবে তোকে। রুদ্র দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে, ভেতরে প্রচণ্ড দ্বন্দ্ব চলছে, মাথায় হাজারো প্রশ্ন ঘুরছে। সে কি পারবে? রামিসা তো ওকে ঘৃণা করবে, ঠেলে দূরে সরাবে। কিন্তু না কলি যদি না করে, তবে আজই রামিসার জীবন শেষ হয়ে যাবে। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সে দীর্ঘশ্বাস ফেলো। ঠিক আছে, আমি রাজি। মুহূর্তে বাড়ির ভেতর একটা হালকা স্বস্তির নিঃশ্বাস ছড়িয়ে পড়ল। কেউ কাঁদতে কাঁদতে দোয়া পড়তে লাগলো, কেউ আবার বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহম করলেন। রামিসার বাবা রুদ্রর হাত ধরে কান্না করে বললেন, আল্লাহ তোকে সুখী করুক বাবা, আজ তুই আমার মেয়ের জীবন বাঁচালি। রুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, বুকের ভেতর অদ্ভুত চাপা কষ্ট। সে জানে এই বিয়ে মানে যুদ্ধ। রামিসা তাকে কোনোদিন সহজভাবে নেবে না। তবু আজ পরিবারের মান, রামিসার জীবন, সব কিছুর দায় সে নিজের কাঁধে তুলে নিল। বাড়ির সবাই যখন রুদ্রকে রাজি করানোর জন্য চেষ্টা করছিল, তখনও সিয়াম কোণায় দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে অদ্ভুত ভঙ্গি, কখনো লজ্জা, কখনো অপরাধ বোধ, আবার কখনো নিজের অবস্থান বাঁচানোর চেষ্টা। ঠিক তখনই এগিয়ে গেলেন রুদ্রর বাবা, তার চোখে রাগ, মুখে ঘৃণা। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা আমাদের বাড়ি থেকে। আমাদের মেয়ের জীবন নষ্ট করে তোর শান্তি হয়নি? আঙ্কেল, আমি ভুল করেছি। আর বাকিটা বলার আগেই এক প্রচণ্ড শব্দ হলো, চট। রুদ্রর বাবা সিয়ামের গালে এক থাপ্পড় কষিয়ে দিলেন। মুখ বন্ধ কর। তোকে ভালোবাসার অধিকার কে দিয়েছে? আমাদের মেয়ের জীবনের সাথে খেলা করছিস? এখনো সাহস হয় ভালোবাসা কথা বলার? তুই মানুষের মুখ দেখার যোগ্য না। আর একটা কথা বলবি না। বললি তোকে আমি পুলিশে দিয়ে আসব। শয়তানের মতন জীবন তুই কাটাচ্ছিস। বাইরে থাকার কোনো অধিকার নেই তোর। তোকে জেলের ভেতর মরতে হবে। ঘরে তখন হট্টগোল শুরু হয়ে গেল। কেউ বলল, ঠিক বলেছেন ভাইজান, এই ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। হ্যাঁ, মেয়ে মানুষ ঠকিয়ে বিয়ে, এর শাস্তি না দিলে সমাজে মাথা তুলে থাকা যাবে না। সিয়াম ভয় আর অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার মুখে কোনো কথা নেই। একসময় 2-3 আত্মীয়কে টেনে বাড়ি থেকে বের করে দিল। চারিদিকে তখন গুঞ্জন, রাগ আর অভিশাপের শব্দ ভেসে আসছে। রামিসা মাথা নিচু করে কাঁদছে, চোখে এত অশ্রু যে চারপাশে কিছুই দেখছে না। রুদ্র দাঁড়িয়ে আছে নিঃশব্দে, নিজের ভেতর দ্বন্দ্বে ভুগছে, কিন্তু সামনে তাকিয়ে বুঝতে পারছে আজ থেকে তার জীবন পুরোপুরি বদলে যাবে। চারিদিকে হইচই থেমে গেছে, সবার চোখ এখন শুধু রামিসার দিকে। সে বিছানার একপাশে বসে কাঁদছে, চোখ ফুলে লাল। ঠিক তখনই তার বাবা এগিয়ে এলেন, চোখে কান্না, মুখে অসহায়তার ছাপ। রামিসা মা, তুই রুদ্রকে বিয়ে করে নি। কথাটা শুনে রামিসা একদম অবাক হয়ে বাবার দিকে তাকালো, যেন বিশ্বাসই করতে পারছে না। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যাকে আমি এতদিন নিজের ছোট ভাই ভেবেছি, সেই রুদ্রকে আমি কিভাবে বিয়ে করব? মা, আমার কিছু করার নেই, এছাড়া আর কোনো উপায়ও নেই। সমাজে মুখ দেখাতে হলে তোকে রুদ্রকেই বিয়ে করতেই হবে। তুই যদি রাজি না হোস, কাল সকালে লোকজন আমাদের ঘরকে নোংরা করে দেবে। তোর মান সম্মান বাঁচাতে এই বিয়েটা করতেই হবে। রামিসার বুক কেঁপে উঠল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, কিন্তু সে দাঁতে দাঁত চেপে রাগে ফেটে পড়ল। কিছুতেই না, আমি রুদ্রকে জীবন নিয়েও বিয়ে করতে পারবো না। ও আমার চাচাতো ছোট ভাই, তার উপরে আমার থেকে 3 বছরের জুনিয়র। তুমি কি ভাবছো আমি জোর করে এই অসম্ভব বিয়েটা মেনে নেব? না বাবা, কোনোদিন না। আমি মরবো, কিন্তু রুদ্রকে বিয়ে করব না। ঘরে তখন আবার ফিসফিসানি শুরু হলো। আত্মীয় স্বজনকেও রামিসাকে বোঝানোর চেষ্টা করছে, কারো আবার চোখে মুখে হতাশা। রুদ্র দাঁড়িয়ে আছে এক কোণায়,
ভেতরে ভেতরে কেমন একটা অস্বস্তি, কিন্তু মুখে কোনো কথা নেই। সারা বাড়ির শোক আর হতাশার বাতাস। রামিসা চিৎকার করে অস্বীকার করলো, আমি রুদ্রকে বিয়ে করব না। কিন্তু তার এই অস্বীকৃতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। ঠিক তখনই রামিসা মা এগিয়ে এসে মেয়ের হাত ধরে বসালেন, চোখে কান্না, কণ্ঠ ভাঙ্গা। মা, তুই কেন বুঝতে চাইছিস না? আমাদের সমাজে তো বাঁচতে হবে। একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে সমাজে টিকে থাকা কতটা মুশকিল জানিস? তোর জন্য আজ যদি এই বিয়ে ভেঙে যায়, কাল থেকে কেউ আমাদের বাড়ির বাইরে বের হতে পারবে না। সমাজে লোকেরা আমাদের ছিছি করবে, গালি দিবে, আঙুল তুলে বলবে ওই মেয়েটার বিয়ে ভেঙে গেছে। রামিসা মাথা নিচু করে কান্না করলো, তবুও দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করছে। মা, তুমিই বলছো আমি মরবো, কিন্তু রুদ্রকে বিয়ে করব না। ও আমার ছোট চাচাতো ভাই, জুনিয়র। আমি কিভাবে মেনে নিব? মা, তোর বাবা সমাজে মুখ দেখাতে পারবে না। তুই কি চাস তোর বাবা সারা জীবন ঘরে মুখ লুকিয়ে বসে থাকুক? তুই কি এতটা নিষ্ঠুর? ঠিক তখনই রুদ্রর মা এগিয়ে এলেন, তার চোখেও পানি। তিনি রামিসার সামনে বসে পড়লেন। রামিসামা, আমি জানি রুদ্র ছোট, 3 বছরের জুনিয়র তোমার, কিন্তু ছোট হলেও খারাপ তো নয়। তুই ওকে ছোট ভাই ভেবেছিস, সেটা সত্য, কিন্তু এখন সময় বদলে গেছে মা। সমাজের চোখে তোকে বাঁচতে হলে তুই রুদ্রকে বিয়ে করতে হবে। চাচি, আপনিও বলছেন এসব কথা? হ্যাঁ মা, বলছি, না বলে তো উপায় নেই। যদি তুই না রাজি হোস, তাহলে তোকে সমাজের সবাই ছিছি করবে, তোর গায়ে কটু কথা ছুঁড়ে মারবে। আমি চাই না তুই একদিনও কারো সামনে মাথা নিচু করে থাকিস, তাই তোর বিয়েটা এখনই করতে হবে মা। আত্মীয় স্বজন বড়রা সবাই মিলে রামিসাকে বোঝাতে লাগলো। কেউ কাঁদলো, কেউ যুক্তি দিল, কেউ বলল, রেশমা মা, রুদ্র খারাপ ছেলে নয়, তুই শুধু নামের বিয়ে কর, বাকিটা আল্লাহ ঠিক করে দিবেন। সমাজে বাঁচতে হলে ছাড়া উপায় নেই। তুই যদি আজ না করিস, কাল থেকে এবারে সবাই লজ্জায় মাথা নিচু করে বাঁচবে। রামিসা বুক ভেঙে কান্না করলো, চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। একদিকে নিজের অহংকার, অন্যদিকে পরিবারের মান সম্মান। বাবার ভাঙ্গা মুখ, মায়ের কান্না, চাচির অনুনয়, সব একসাথে এসে তার বুক চেপে ধরল। কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ সে হাউমাউ করে কেঁদে উঠল। ঠিক আছে, আমি রাজি, কিন্তু শোনো, আমি কখনোই এই বিয়েকে মেনে নিব না। এটা আমার জন্য শাস্তি, আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি। মুহূর্তের মধ্যে সবাই হাত ছেড়ে বাঁচল। কারো চোখে পানি, কারো মুখে দোয়া। রামিসার বাবা মাটিতে সেজদা দিয়ে আল্লাহকে শুকরিয়া জানালেন। কাজীকে আবার ডেকে আনা হলো। সবাই ব্যস্ত হয়ে গেল নতুন করে আসর গোছাতে। আর এক কোণে দাঁড়িয়ে রুদ্র নিঃশব্দে রামিসার চোখের জল দেখছিল। তার বুকের ভেতরও ঝড় বইছে। সে জানে এই বিয়ে মানে শুধু দুটো জীবনের বন্ধন নয়, বরং রাগ, অভিমান আর অস্বস্তির এক দীর্ঘ পথ চলা। কাজী তাদের বিয়ে পড়িয়ে দিল। ফ্ল্যাশব্যাক শেষ। রাত তখন অনেক গভীর, চারপাশে নীরবতা নেমে এসেছে। বাড়ির চাপা একটা পরিবেশ এখনও টের পাওয়া যাচ্ছে পুরো বাড়ি জুড়ে। দিনের পর দিন যা ঘটেছে তার আঘাত যেন প্রতিটা দেওয়ালে আঁকড়ে ধরেছে। রুদ্র ধীরে ধীরে নিজের রুমে এসে ঢুকল। দরজাটা আস্তে করে টেনে বন্ধ করে ভেতরে ঢুকতে তার চোখে পড়ল রামিসা। এত কষ্ট, এত কান্নার পর অবশেষে ক্লান্ত শরীরটা ঘুমিয়ে পড়েছে। মুখে এখনও শুকিয়ে যাওয়া অশ্রুর দাগ স্পষ্ট। রুদ্র কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর চাপা একটা ভারী অনুভূতি জমে উঠছে, কিন্তু মুখে কিচ্ছু নেই। ধীর পায়ে এগিয়ে এসে বিছানার পাশে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে এক নিঃশ্বাস ফেল। রুদ্র মনে মনে ফিস ফিস করে বলল, তুমি আমাকে নাই মানতে পারো রামিসা আপু, কিন্তু বিয়ে যখন হয়ে গেছে আমি তোমাকে অস্বীকার করতে পারবো না। আমি তোমার মন জয় করার চেষ্টা করব। তোমার রাগ, তোমার অভিমান, তোমার অশ্রু সব মেনে নিয়ে একদিন প্রমাণ করব আমি শুধু তোমার স্বামী নই, তোমার আপন মানুষও হতে পারি। সে চোখ নামিয়ে আস্তে উঠে দাঁড়ালো। শেষবারের মতো রামিসার দিকে তাকিয়ে নিঃশব্দে রুমের বাতি নিভিয়ে দিল। বাইরে তখন নীরবতা আরও গভীর। চারপাশে সবাই একে একে নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু রুদ্রের বুকের ভেতর অদ্ভুত এক শপথ জেগে রইল। আজ থেকে শুরু তার নতুন জীবন, নতুন লড়াই। সে গিয়ে সোফায় বসে পড়ল। সকাল, ভোরের আলো আস্তে আস্তে পর্দা ভেদ করে রুমের ভেতর ঢুকেছে।
রাতে নীরবতা ভাঙতে ভাঙতে পাখির ডাক শোনা যাচ্ছে বাইরে। রামিসার চোখ ধীরে ধীরে খুলে গেল। কিছু মুহূর্তের জন্য চারপাশটা বুঝতে পারছিল না সে। মাথা ভারী, বুকের ভেতর অদ্ভুত এক অস্বস্তি। হঠাৎ চোখ গেল সোফার দিকে। সেখানে রুদ্র নিস্তব্ধ বসে আছে, মাথা হেলিয়ে পুরো রাত জেগে কাটিয়েছে, চোখ বন্ধ, কিন্তু তন্দার ভেতরেও যেন বোঝা যাচ্ছে সে গভীর ঘুমায়নি। রামিসার মাথায় হঠাৎ করে আগের রাতের সব ঘটনা ঝড়ের মতো ফিরে এলো। ভেঙে যাওয়া বিয়ে, সিয়ামের বিশ্বাসঘাতকতা, বাবা মায়ের কান্না, সমাজের ভয়, আর শেষে এই জোরপূর্বক বিয়ে। বুকের ভেতর আগুন জ্বলে উঠল আবার। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, চোখের ভেতর দাউ দাউ রাগ। রুদ্রর দিকে এক মুহূর্ত তাকাতে পারল না। দাঁত চেপে নিজের মনে বলল, আমি কখনোই এই বিয়ে মেনে নিব না। রুদ্র আমার ছোট ভাইয়ের মতো ছিল, তার উপরে আবার 3 বছরের জুনিয়র। এত অপমান, এত জোর জবরদস্তি আমি কিছুতেই ভুলবো না। বুক ভারী হয়ে আসছিল, তবুও চোখের জল আসতে দিল না। দ্রুত দরজা খুলে নিজের ঘরের দিকে চলে গেল। রুদ্র ঘুম যাওয়ানো অবস্থায় একটু নড়েচড়ে তাকালো দরজার দিকে। বুঝতে পারল রামিসা ঘুম থেকে উঠেছে, আর তার সাথে একটু কথা না বলে চলে গেছে। বুকের ভেতর কেমন একটা কষ্ট খচখচ করে উঠল, কিন্তু কিছু বলল না, শুধু আস্তে মাথা নিচু করে ফিসফিস করল, যতই রাগ করো, একদিন আমি তোমাকে বুঝিয়ে দেব। রুমের দরজা জোরে বন্ধ করে বিছানার উপর ঢলে পড়ল রামিসা। বুকের ভেতর জমে থাকা কষ্ট হু হু করে বেরিয়ে আসছে চোখের পানির সঙ্গে। থরথর করে কাঁপছে তার শরীর। সিয়াম, কেন করলে এমনটা আমার সাথে? আমি তোকে কতটা বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে। তুই তো আমার স্বপ্ন ছিলি, আমার ভবিষ্যৎ ছিলি। তুমি যদি না ঠকাতে, আজ আমি তোমার বউ হয়ে বসে থাকতাম। আমার জীবনটা ভেঙে চুরমার হয়ে যেত না। চোখ মুছতে মুছতে বিছানায় মুখ লুকিয়ে কান্না করতে লাগলো সে। তুমি আমাকে প্রতারণা করতে পারলে, আরেকজনকে বিয়ে করে 3 মাসের প্রেগন্যান্ট করলে। আমি কি দোষ করেছিলাম সিয়াম? কেন আমার সাথে এমন নিষ্ঠুরতা করলে? আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, জীবনে কখনো না। তার কান্নার শব্দ রুমের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলল। বুক ফেটে যাচ্ছে কষ্টে। মুঠো করে বিছানার চাদর ধরে রাগে ও অভিমানে আঁকড়ে ধরল সে। রামিসার কাদার শব্দের মাঝে দরজা আস্তে করে খোলার শব্দ। রামিসার মা ধীরে ধীরে রুমে ঢুকলেন। চোখে সামান্য আর্দ্রতা, মুখে কোমলতা, আর হাতে 1 কাপ গরম চা। কান্না করিস না মা, যা হয়েছে মেনে নে। আল্লাহ নিশ্চয়ই ভালো কিছুর জন্যই এমনটা করেছে। আমাদের হাতে তো কিছু থাকে না, সব কিছু আল্লাহর ইচ্ছাই ঘটে। রামিসা নিচে বসে হাত চেপে কান্না থামাতে চেষ্টা করছে। মাথা নামিয়ে হাহাকার করে বলল, মা, আমার কি দোষ ছিল? আমার সাথে কেন এমন হলো? আমি তো রুদ্রকে সব সময় ছোট ভাইয়ের মতো দেখেছি। তাকে আমি কিভাবে স্বামী হিসেবে মেনে নিব? রামিসার মা আস্তে আস্তে রামিসার পাশে বসে হাত ধরে রামিসাকে শান্ত করার চেষ্টা করলেন। মা, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই যতটা না সিয়ামকে ভালোবাসিস, তার থেকেও বেশি রুদ্রকে ভালোবাসবি একদিন। হ্যাঁ, আজ কষ্ট হচ্ছে, আজ চোখে জল আছে, কিন্তু ধৈর্য ধর, সময়ের সাথে সব বদলে যাবে। রামিসা মায়ের হাত আঁকড়ে ধরে বুকের ভেতরে চাপ কিছুটা হ্রাস পেল। চোখের পানি এখনো ঝরছে, কিন্তু মনে এক শান্তির ভাব জাগছে। মায়ের কথায় যেন কিছুটা ভরসা ফিরে এসেছে। হয়তো মা, হয়তো আল্লাহ সত্যিই জানে কি ভালো। রামিসা চোখ নামিয়ে বিছানায় বসে থাকলো, আর মা পাশে বসে থাকলেন। বাইরে সন্ধ্যার আলো আস্তে আস্তে ঘরটা ভরে দিল। ঘরের নিস্তব্ধতায় শুধু মায়ের ধীরে ফিসফিস করা কথাগুলো প্রতিধ্বনিত তুলছে। ভালোবাসা, ধৈর্য আর নতুন জীবনের শুরুর এক অদ্ভুত প্রত্যয়। ফ্রেশ হয়ে নিচে আয় মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আজ সবাই একসাথে নাস্তা করবে। ঠিক আছে মা, তুমি যাও, আমি আসছি। রামিসা ধীরে ধীরে নিচে নামলো। লিভিং রুমে নামতে চোখ পড়ল টেবিলের চারপাশে বসা বাবা, চাচারা আর অন্য আত্মীয়দের দিকে। সবাই রামিসার দিকে তাকিয়ে হাসছে, যেন কোনোদিন ঘটেনি এমন এক স্নিগ্ধতা আর ভালোবাসা। রামিসা সোজা টেবিলের পাশে বসলো, চোখ নামিয়ে চুপচাপ চেয়ারকে আঁকড়ে ধরল। রামিসার বাবা মৃদু হাসি, তবে ভেতরে গভীর অনুভূতি নিয়ে বলে, কালকের ঘটনা সব ভুলে যাও, আজ থেকে নতুন করে জীবন শুরু করো মা। কিন্তু বাবা,
সবকিছু এত সহজ নয়। মা, জীবনে কিছু অসম্ভব নয়। চেষ্টা করো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। রুদ্র ভদ্র ছেলে, খারাপ নয়। তার সাথে জীবন কাটানো তোর জন্য কষ্টকর হবে না। যদি তুমি মানিয়ে নাও, জীবন অনেক সহজ হয়ে যাবে। রামিসা চোখ নামিয়ে চুপচাপ মাথা নাড়ল। টেবিলের সবাই বলছে, হাসছে। রামিসাকে বোঝানোর চেষ্টা করছে। আজ থেকে সবকিছু নতুন শুরু। রামিসা, তুই ভাববি না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আজ তোর জীবনের জন্য নতুন দিনের শুরু। রামিসা ধীরে ধীরে নাস্তা করতে লাগলো। মুখে এখনো অশ্রু, কিন্তু চোখে এক নতুন ভরসার ছায়া। চারপাশের হাসি, উষ্ণতা, পরিবারের স্নেহ সব মিলে তার মনে একটা শান্তির অনুভূতি জাগিয়ে তুলল। রামিসা ভাবল, হয়তো বাবা ঠিক বলেছেন, জীবনে কিছুই অসম্ভব নয়, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সবাই টেবিলের চারপাশে বসে আনন্দে নাস্তা করতে লাগলো। রামিসার বুকের ভেতর ধীরে ধীরে ভরসা ফিরছে। রোদ ফোঁটা ফোঁটা ঘরে ঢুকছে। ঘরের বাতাসে ভেজা সকালের তাজা অনুভূতি। রুদ্র ধীরে ধীরে ঘুম থেকে উঠে নিচে নামলো, টেবিলের দিকে তাকালো। সবাই ইতিমধ্যে নাস্তা করছে। রামিসার বাবা মা, চাচারা, আত্মীয়রা সবাই হাসিমুখে ঘরে ব্যস্ত। রুদ্র নিঃশব্দে টেবিলের কাছে গিয়ে বসে পড়ল। চুপচাপ, কোনো কথাই বলছে না। কিন্তু ঠিক তখনই রামিসার চোখ পড়ল। রামিসার চোখে কিছুটা রাগ, কিছুটা অহংকার। সে হঠাৎ উঠে দাঁড়ালো। রামিসা চুপচাপ মনে মনে ফিসফিস করে। আমি ওর পাশে বসতে পারবো না। রামিসা টেবিল থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেল, মাথা নিচু, মুখে অশ্রুর ছাপ। রুদ্র টেবিলে চুপচাপ বসে থেকে নাস্তা করতে লাগলো। তার মনে অদ্ভুত এক চাপ, কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া নেই। নাস্তা শেষ করে রুদ্র সোজা ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিছু না বলে চুপচাপ উঠে বেরিয়ে গেল। চারপাশে এখনও সকালের শান্তি, কিন্তু রামিসা আর রুদ্রের মধ্যে সে ছোট্ট দূরত্ব যেন আরও গভীর হয়ে গেছে। রুদ্র ভার্সিটিতে ঢুকতেই বন্ধুরা লক্ষ্য করলো তার মুখের অভিব্যক্তি। অতিমাত্রায় চুপচাপ, চোখে এক ধরনের ভাঙ্গামন ও দুশ্চিন্তা। কিরে, মুখ এত শুকনো লাগছে, কি হয়েছে রুদ্র? রুদ্র হালকা করে কাঁপতে কাঁপতে বলল, জীবনে যা ঘটে গেছে। কি হয়েছে? তুই তো আজ সকালেই বেশ বিরক্ত দেখাচ্ছিস। রুদ্র একটু দীর্ঘশ্বাস নিল, মুখে ধীরে ধীরে বলল, তোরা তো জানিস, কাল আমার চাচাতো বোনের বিয়ে ছিল, কিন্তু ওর বিয়েটা ভেঙে গেছে। বিয়ে ভাঙলো কিভাবে? রুদ্র মুখে এক হালকা দাগ রেখে চোখ নামিয়ে বলল, যার সঙ্গে রামিসা আপুর সম্পর্ক ছিল সেই ছেলেটা একদম ভালো না। তার আগের বউ আছে, আর শুনেছি সে 3 মাসের প্রেগনেন্ট। বন্ধুরা চমকে উঠল, কেউ কিছু বলতে পারল না। মানে, সে যে ছেলেটার জন্য এতদিন কান্না করছিল, সেই ছেলেটা? রামিসা আপু খুব কান্না করছিল, ভেঙে পড়েছিল। সেই কারণে বাড়ির সবাই জোর করে আমার সঙ্গে আপুর বিয়ে দিয়ে দিল। কি বলিস, তোকে জোর করে বিয়ে করালো? হ্যাঁ, পরিবারের মান সম্মান বাঁচাতেই আমাকে এটা করতে হয়েছে, আর আমি জানি আপু আমাকে কখনোই মেনে নেবে না। বন্ধুরা আবার তাকিয়ে থাকলো। রুদ্রের চোখে বোঝা যাচ্ছে ভেতরের চাপ, দুঃখ আর দ্বন্দ্ব একসাথে জড়িয়ে আছে। কেউ কিছু বলল না। ভাই, সময়ে সব ঠিক হয়ে যাবে। আপু বুঝতে দেরি হবে, কিন্তু একদিন বুঝবে। রুদ্র হালকা মাথা নাড়ল, আর কিছু বলল না। ভেতরের মানসিক দ্বন্দ্ব, রাগ আর অভিমান সবই চুপচাপ সাথে নিয়ে এসে ক্লাসে চলে গেল। ভার্সিটিতে রুদ্র চুপচাপ বসে থাকতে লাগলো। চারপাশে কৌতূহল, বন্ধুরা, সব কিছু তার মনকে অচেনা মনে হচ্ছে, কিন্তু একটুকু অদ্ভুত ভরসা, যা মা ও পরিবারের কথাই এসেছে। ধীরে ধীরে তার ভেতর জমেছে একদিন রামিসার মন জয় করবে এমন একটা অদৃশ্য প্রত্যয়। রুদ্র বাড়িতে ফিরে আসলো। ঘরে ঢুকতে চোখে পড়ল রামিসা ডাইনিং টেবিলে বসে টিভি দেখছে। চুপচাপ, চোখে রাগ আর অভিমান স্পষ্ট। রুদ্র কিছুক্ষণ দাঁড়িয়ে রামিসাকে পর্যবেক্ষণ করল। তাদের চোখ কয়েক সেকেন্ডের জন্য মিলল। এক মুহূর্তের মধ্যে হাজারো অনুভূতি, রাগ, অভিমান, কষ্ট এবং অদ্ভুত এক নীরব সংযোগ সবই চোখে ফুটে উঠল। মুহূর্তে দীর্ঘ মনে হলো, কিন্তু রুদ্র কিছু বলল না। নিঃশব্দে টেবিলের পাশ দিয়ে চলে গেল তার রুমে। রামিসা চোখ না ভাঙিয়ে টিভি দেখতে থাকলো। মনে মনে রুদ্রের উপস্থিতি উপেক্ষা করার চেষ্টা করলো,
বুকের ভেতর ধীরে ধীরে একটা দ্বন্দ্বের অনুভূতি জেগে উঠছে, কিন্তু সে খেয়াল করতে চায়নি। পুরো ডাইনিং রুমে নিস্তব্ধতা, শুধু টিভির শব্দ ভেসে আসছে। দুজনের মধ্যে অদৃশ্য দূরত্ব যেন আরও গভীর হয়েছে। একটি চুপচাপ যুদ্ধ, যা তাদের রাগ, অভিমান আর অজানা আকর্ষণের মিশ্রণে ধীরে ধীরে জারিত হতে শুরু করবে। রামিসার মা রামিসার ডাইনিংয়ে ঢুকলেন, হাতে এক গ্লাস ঠান্ডা শরবত, মুখে শান্তির ছায়া। রামিসা, রুদ্রকে শরবত দিয়ে আয়। ছেলেটা ভার্সিটি থেকে ফিরে এসেছে, ক্লান্ত দেখাচ্ছিল। রামিসা চোখ বড় করে তাকিয়ে রেগে উঠল। আমি কেন তাকে শরবত দিতে যাব মা? আমি তাকে কখনোই স্বামী হিসেবে মানি না। ও আমার চাচাতো ভাই, কিভাবে আমি ওর সামনে এমন কিছু করব? রামিসার মা ধীরে ধীরে হেসে বলেন, মা, বুঝতে পারছিস, রুদ্র এখন তোর স্বামী, তার ভালো মন্দ তোরই দেখতে হবে। বিয়ে যখন হয়েছে তোকে মেনে নিতে হবে। রামিসা চুপচাপ এক মুহূর্তের জন্য হকচকিয়ে রইল, কিন্তু ভেতরে রাগের আগুন জ্বলছে। মা হাত বাড়িয়ে রামিসার হাতে গ্লাসটা ধরিয়ে দিলেন। রামিসা চুপচাপ গ্লাসটা নিল, চুপচাপ নিজের রুমের দিকে এগিয়ে গেল। রামিসা রাগ আর অভিমানকে আঁকড়ে ধরে গ্লাসটা হাতে নিয়ে রুমের কোণে বসে গেল, শরবত হাতে, কিন্তু মনে পুরোপুরি অস্বীকার। চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে কোনো হাসি নেই। আমি তাকে স্বামী হিসেবে কখনোই মেনে নেব না। গ্লাসের ঠান্ডা শরবত রামিসার হাতের মধ্যে থাকলো, তার হৃদয় এখনও ঝড়ের মতো উত্তাল। এই ছোট্ট মুহূর্তটি তাদের সম্পর্কে নতুন চ্যালেঞ্জের সূচনা, একটি অভিমান, রাগার অদ্ভুত আকর্ষণের মিশ্রিত গল্প। রামিসা ঘরে ঢুকতেই রুদ্রকে চোখে পড়ল, রুদ্রের ক্লান্তি ও নীরবতা মেশানো চেহারা। রামিসা তার দিকে গ্লাসটা বাড়িয়ে দিল। শরবতটা কি আমাকে উদ্ধার কর এখন? তোর মতন ছোট ছেলেকেও আমার স্বামী মানতে হবে? রুদ্র চোখে অদ্ভুত শান্তি রেখে বলল। আমি তোমাকে জোর করিনি। রামেশের চোখে আগুন ঝলমল করলো, সে চেপে চেপে বলল, তুই জোর করিসনি, তাতে কি হয়েছে? বাড়ির সবাই আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, আমি কিছুতেই তোকে মানতে পারছি না। রামেশ আরও রেগে গিয়ে গ্লাস হাতে ধরে, চোখে অশ্রু, মুখে ভীষণ অভিমান। আমি জীবনেও তোকে মানবো না। তুই আমার ভাই আছিস, ভাই থাকবি, কখনো স্বামীর অধিকার দেখাতে আসবি না। রামেশের গলার স্বর ভেঙে যাচ্ছিল, চোখের অশ্রু, হাতে গ্লাস আঁকড়ে ধরেছে। রুদ্র কিছুই বলল না, শুধু ধীরে ধীরে রামেশের রাগ, অভিমান, দুঃখ সব চুপচাপ গ্রহণ করে বসে আছে। আমি কখনোই তোর দিকে স্বামী হিসেবে তাকাতে পারবো না। রুমে নিস্তব্ধতা, রামেশের রাগ আর অভিমান, রুদ্রের চুপচাপ এবং ধৈর্য সব মিলিয়ে যেন একটি নীরব যুদ্ধের মতো। দুজনের মধ্যে দূরত্ব এবং অদৃশ্য আকর্ষণ, যা ধীরে ধীরে তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। রামেশ্বর চুপচাপ গ্লাস হাতে দাঁড়িয়ে রুদ্রকে তাকালো। হঠাৎ রুদ্র ঠোঁটের কোণে হালকা হাসি খেলে একটু দুস্তামি করলো। রামেশের চোখে আগুন ঝলমল করলো, সে চেঁচাতে চেঁচাতে বলল, খবরদার, আমার সাথে এরকম ঢং করবি না। স্বামী হতে যোগ্যতা লাগে, তোর কি যোগ্যতা আছে? সবেমাত্র ভার্সিটিতে পড়িস। আমি তোমাকে জোর করে বিয়ে করি নাই, বাড়ির সবার কথা রেখেই এই বিয়ে করেছি। তাহলে তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো? তোকে আমি সহ্য করতে পারছি না, আমার চোখের সামনে থেকে চলে যা। রামেশা রাগ আর অভিমান মিশ্রিত ভঙ্গিতে শরবত রুদ্রর হাতে দিয়ে ঘরের দরজার দিকে চলে গেল। রুদ্র ধীরে ধীরে গ্লাস হাতে ধরে দাঁড়িয়ে বলল, এটা আমার ঘর, আর তুই আমার বিয়ে করা বউ, তাই আমি এই ঘর থেকে যেতে পারবো না। রামেশা থেমে গেল, একটু পিছিয়ে তাকালো। আমি জানি তুমি এখন রেগে আছো। আমি তোর চোখের রাগ, অভিমান সব কিছু মেনে নিয়ে তোর মন জয় করার চেষ্টা করব। রামেশা কিছু বলল না, শুধু শরবত রুদ্রের হাতে রেখে দরজা খুলে বাইরে চলে গেল। চোখে রাগ, মুখে অভিমান, কিন্তু ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। রুদ্রকে না মানলেও যেন তার ভেতরে কৌতূহল জেগে উঠেছে। রুদ্র হাত ধরে গ্লাসটা ধরছিল, মুখে অচেনা হালকা হাসি, চোখে ধীরে ধীরে চিন্তা, কিভাবে ধীরে ধীরে এই অভিমানী সিনিয়র বউকে জয় করা যায়। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, বাইরে রামেশের পায়ের শব্দ, ভেতরে রুদ্রের স্থিরতা। দূরত্ব আছে, রাগ আছে, অভিমান আছে, কিন্তু অদৃশ্যভাবে সম্পর্কে নতুন খেলা শুরু হয়েছে। সূর্য ধীরে ধীরে পশ্চিম দিকে নামছে,
হালকা বাতাসে ছাদে বসে রামিসা নিজের হাত বুকের কাছে চেপে ধরে। চোখে এক ধরনের দুঃখ আর অভিমান। সে দূরের আকাশের দিকে তাকিয়ে ভাবছে। রুদ্র ধীরে ধীরে ছাদে আসে, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। রামিসার দিকে তাকিয়ে মনে মনে বুঝতে পারছে ছেলেটি ক্লান্ত, কিন্তু সিনিয়রের রাগ ও অভিমান এখনও অটুট। রুদ্র ধীরে ধীরে রামিসার পাশে বসে। আমরা কি আর আগের মতো হতে পারি না? রামিসার চোখে অশ্রু, মুখে রাগ। সে কঠোর কণ্ঠে বলল, সেটা কখনো সম্ভব নয়। তখন তুই আমার ভাই ছিলি, আর এখন আমার নামের পাশে তোর নামটা জুড়ে গেছে। আমি চাইলেও এটা মুছতে পারছি না। রুদ্র হালকা মাথা নাড়ল। সব কিছু ভুলে কি আমাকে মেনে নেওয়া যায় না? রামিসা চুপচাপ কিছুক্ষণ তাকালো, তারপর গভীর রাগের স্বরে বলল, সেটা কখনোই সম্ভব হবে না। তোর মতন জুনিয়র একটা ছেলে আমার পাশে মানায় না। যাকে এতদিন ভাইয়ের নজরে দেখেছি, তাকে কিভাবে স্বামীর নজরে দেখবো? রুদ্র চোখে ধৈর্য রাখল, কণ্ঠে হালকা তীক্ষ্ণতা, কিন্তু কিছু বলল না। আমি জানি তুই রেগে আছিস। আমি সব মেনে নিয়ে তোমার মন জয় করার চেষ্টা করব। আমি নিজেই চাই না তোকে স্বামী হিসেবে মানতে। তোকে আমি কখনো স্বামী হিসেবে ভাবতে পারবো না। আমি চাই না, বুঝলি তো? রুদ্র কিছুই বলল না, শুধু রামিসার রাগ, অভিমান এবং কঠোরতা চুপচাপ শুনল। চোখে ধৈর্য, মুখে অদ্ভুত এক শান্তি। মনে মনে ভেবেছিল ধীরে ধীরে সময়ের সাথে সব ঠিক হবে, কিন্তু এখন শুধুই অপেক্ষা। কিভাবে? আমি কখনো তাকে স্বামী হিসেবে দেখবো না, কখনোই নয়। বিকেলের হালকা রোদে ছাদে দুজনের মধ্যে অদৃশ্য দূরত্ব, রাগ, অভিমান আর ছোট ছোট আকর্ষণ, সব মিলে যেন একটি নতুন অধ্যায়ের সূচনা। রুদ্র চুপচাপ রামিসার পাশেই বসে আছে, আর রামিসা চোখ নামিয়ে দূরে তাকিয়ে আছে। মনে মনে লড়ছে নিজস্ব আবেগের সাথে। রামিসা রেগে ছাদ থেকে চলে গেল। বাতাসে হালকা ঠান্ডা শীতলতা ভেসে আছে। রুদ্র চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে আকাশের দিকে তাকাই। মনে মনে বলে, আমি কিভাবে আপুর মন জয় করব? আমি কি পারবো তার মন থেকে আগে সব কিছু ভুলিয়ে দিতে? আকাশের লালিমা আর ধীরে নামতে থাকা সূর্য রুদ্রের চোখে প্রতিফলিত হচ্ছে। মনে মনে ভেতরে জর্জরিত প্রশ্ন, দ্বন্দ্ব, দায়িত্ব সব মিলেমিশে এক অদ্ভুত চাপ তৈরি করছে। বাড়ির সবাই আমাকে যে দায়িত্বটা দিয়েছে, আমি কি সেটা ঠিকভাবে পালন করতে পারবো? রামিসা আপুকে কি আমি ভালো রাখতে পারবো? সে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। ভাবনায় ভরা, মনে মনে স্বপ্ন বাস্তবের মধ্যে লড়াই। তার ভেতরে এক অদৃশ্য সংকল্প, যতই কঠিন হোক, যতই রামিসা রাগ করুক, অভিমান দেখাক, সে চেষ্টা করবে। আমি জানি আপু এখন আমাকে স্বামী হিসেবে মানবে না, তবু আমি থেমে থাকবো না। ধীরে ধীরে প্রতিটা মুহূর্তে তার রাগ, অভিমান সব মেনে নিয়ে আমি তার মন জয় করব। আকাশের ছাদে দাঁড়িয়ে রুদ্রের চোখে অদ্ভুত এক দৃঢ়তা। রামিসার সঙ্গে তার যুদ্ধে এখন কোনো শব্দ নেই, শুধু নীরবতা। কিন্তু এই নীরবতার মধ্যে তার মন শান্ত নয়, বরং ঠিক উল্টো। প্রতিটি পদক্ষেপে সে ভাবছে কিভাবে ধীরে ধীরে আপুর হৃদয় জয় করা যায়। আমি হেরে যাব না। আমি জানি রামিসার অভিমানই তার ভালোবাসার পথ। আমি সে পথ ধরব, যতই সময় লাগুক। ছাদের সূর্যাস্তের আলো রুদ্রের চোখে পড়ছে। তার ভেতরে দ্বন্দ্ব, দায়িত্ব এবং অদৃশ্য সংকল্প সব মিলেমিশে একটি নতুন অধ্যায়ের সূচনা। রামিসার অভিমান, রাগ এবং ভেতরে কৌতূহল সব মিলিয়ে তাদের সম্পর্ক এখন ধীরে ধীরে নতুন মোড় নিতে চলেছে। রামিসা তার নিজের ঘরে বসে আছে, চোখে ক্লান্তি আর মনে অদ্ভুত দ্বন্দ্ব। ঘরটা নিস্তব্ধ, শুধু হালকা বাতাসের আওয়াজ ভেসে আসছে। রামিসার মা ধীরে ধীরে ঘরে ঢুকলেন, মুখে মমতা আর চাপের মিশ্রণ। তুই এখানে কেন বসে আছিস? ঘুমাবো। এখানে কেন ঘুমাবি? তাহলে কোথায় ঘুমাবো? রামিসার মা ধীরে হেসে বললেন, রুদ্র ঘরে ঘুমাবি। তুই কি ভুলে গেছিস তোর সাথে রুদ্রের বিয়ে হয়েছে? আমি কিছুই ভুলিনি মা, কিন্তু আমি রুদ্রের সাথে এক ঘরে থাকতে পারবো না। রামিসার মা নরম কণ্ঠে কিন্তু দৃঢ় স্বরে বললেন, তোকে থাকতেই হবে। এরকম করলে তুই কখনোই রুদ্রকে মানতে পারবি না।
রামেশা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো, তারপর রেগে বলল, আমি ওকে কখনো মানতেও চাই না। প্রতিদিন এক নাটক করবি না। বিয়ে যখন হয়েছে তখন সংসারও করতে হবে। রামেশার মা হাত ধরে রামেশাকে ধীরে ধীরে রুদ্রের ঘরের দিকে নিয়ে গেলেন। রামেশা রাগ, অভিমান এবং দ্বন্দ্ব নিয়ে ধীরে ধীরে চলল। রুদ্র কিছুই বলল না। ঘরে প্রবেশ করার আগে রামেশার চোখে অশ্রু, কিন্তু মুখে দৃঢ়তা। রাত্রির এই নিস্তব্ধ মুহূর্তে দুজনের মধ্যে অদৃশ্য দূরত্ব, রাগ, অভিমান এবং অজানা আকর্ষণ সব মিলেমিশে একটি নতুন অধ্যায়ের সূচনা। রামেশা এখনও মানতে চায় না, আর রুদ্র চুপচাপ ধৈর্য ধরে অপেক্ষা করছে। রামেশা রুমের দরজা জাপটে খোলার সাথে সাথেই রুদ্রকে দেখে চোখে আগুন জ্বলে উঠল। সে দ্রুত রুদ্রর দিকে এগিয়ে এসে চেঁচিয়ে উঠল, আজ তোর জন্য সব এমন হয়েছে। তুই যদি বিয়েটা করতে রাজি না হইতি তাহলে আমাকে এই দিন দেখতে হতো না। রামেশার আগে ঘরটা যেন আগুনে জ্বলে উঠেছে। সে আগে হাত উঁচু করে সব কিছু ছুটতে শুরু করলো। বই, পেন, ছোট্ট ঘরের জিনিসপত্র উল্টে দিল। এত ঝগড়াঝাটি না করে মেনে নিলে তো পারো। রামেশার চোখ আরও লাল হয়ে গেল। সে চেঁচিয়ে বলল, তুই জানিস না আমি সিয়ামকে ভালোবাসি? রুদ্র হালকা টিটকেরি করে বলল, হ্যাঁ জানি, তো অন্য একটা বিয়ে করেছে, তুমি তাকে ভালোবাসো। রামেশা রেগে আরও ঘরে ঘোরাফেরা করতে লাগলো। চুপচাপ নয়, সে ঘরে সব কিছু ভাঙচুর করলো। মধুর স্মৃতি আর অভিমান একসাথে ঝড়ের মতো ছুটে চলল। আমি ওকে ভুলতে পারবো না। তুই আমাকে বুঝতে পারবি না। আমি কখনোই তোকে স্বামী হিসেবে মানবো না। রুদ্র কিছুই বলল না, শুধু ধৈর্য ধরে দাঁড়িয়ে রামেশার রাগ, অভিমান আর অশ্রুর সঙ্গে মিশে এক অদৃশ্য সমঝোতা গড়ে তুলল। রাতের নিস্তব্ধ ঘরে রামেশার ঝগড়া, রাগ আর রুদ্রের ধৈর্য সব মিলিয়ে দুজনের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা। রামেশার অভিমান যতই তীব্র হোক, রুদ্র জানে ধীরে ধীরে সে মন খুলে দেখবে, কিন্তু এখন শুধু ধৈর্য। রামেশা রুমের মধ্যে ঘুরছে, চোখে আগুন আর মুখে রাগের রেখা। রুদ্র কিছুটা ধৈর্য ধরে তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছে। সিয়ামকে যখন ভুলতেই পারছো না, তাহলে তাকে বিয়ে করলে না কেন? রামেশার চোখ আরও লাল হয়ে গেল। সে চেঁচিয়ে বলল, তুই জানিস না ওর বউ আছে? বউ আছে যখন জানো, তাহলে তাকে ভালোবাসো কেন? রামেশার চোখে অশ্রু জমে গেল। সে কণ্ঠ কেঁপে ওঠে, আমি যখন ওকে ভালোবাসতাম তখন জানতাম না ওর বউ আছে। রামেশার রাগ ক্রমশ আঘাত এবং অভিমান মিলিয়ে ঘরে ঝড় তোল। সে চিৎকার করতে করতে ঘরের জিনিসপত্র ভাঙতে লাগলো। বই উল্টে পড়ল। পেনকেস, ওয়ালা, কাপ, ছোট ছোট সাজানো জিনিসপত্র ছিটকে গেল। রামেশা ঘরে ঘুরতে ঘুরতে কান্না করতে করতে বলল, আমি ওকে কখনোই ভুলতে পারবো না। তুই কিছুই বুঝতে পারবি না। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে রামেশার রাগ, কান্না এবং ভাঙচুরকে ধৈর্য ধরে সহ্য করছে। চোখে তার স্থিরতা, মনে অদৃশ্য এক সংকল্প। রামেশার অভিমানকে মেনে নিয়ে ধীরে ধীরে তার মন জয় করা হবে। আমি জানি আপু এখন রেগে আছে, আমি থেমে থাকবো না। প্রতিটি মুহূর্তে, প্রতিটি অশ্রুতে আমি তোর মন জয় করার চেষ্টা করব। ঘরের নিস্তব্ধতা, ভাঙচুরের শব্দ, রামেশার কান্না সব মিলেমিশে একটি নতুন অধ্যায়ের সূচনা। রুদ্রের ধৈর্য আর রামেশার অভিমান মিলিয়ে সম্পর্কের জটিলতা আরও গভীর হচ্ছে। রামেশা রেগে রেগে খাটে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে চুপচাপ, মনে দুঃখ আর অভিমান। রুদ্র ধীরে ধীরে সোফায় বসে তার দিকে তাকিয়ে থাকে, চোখে চিন্তার রেখা, মুখে হালকা অদ্ভুত শান্তি। সে রামেশার নিস্তব্ধতা এবং ছোট ছোট শ্বাসের ওঠানামা লক্ষ্য করে। রামেশা চোখ বন্ধ করেও ঘুমাতে পারছে না সম্পূর্ণভাবে। তার মনে ভেসে উঠছে সমস্ত রাগ, অভিমান, ভালোবাসা এবং সিয়ামের স্মৃতি। প্রতিটি অনুভূতি একসাথে ঝড়ের মতো ঘুরছে। রুদ্র চুপচাপ বসে মনে মনে ভাবছে, আমি জানি আপু এখন রাগী আছে, কিন্তু ঘুমে হলেও তার শান্তি, সে যেন একটু বিশ্রাম পায়। আমি ধীরে ধীরে তার মন জয় করব, তার রাগ, অভিমান সব মেনে নিয়ে। রামেশার নিস্তব্ধ ঘুম, তার চোখের কোণে অদৃশ্য অশ্রু এবং রুদ্রের চুপচাপ দৃষ্টি সব মিলেমিশে এক অদ্ভুত শান্তি তৈরি করছে। রাতের নিস্তব্ধতা তাদের মধ্যে অদৃশ্য সংযোগ গড়ে দিচ্ছে, যা ধীরে ধীরে আগামী নতুন অধ্যায়ের সূচনা করবে। শুধু রুদ্র তাকিয়ে থাকে,
কিছু না বলে ধীরে ধীরে বুঝতে থাকে ধৈর্যই এখন তার একমাত্র হাতিয়ার। রামিসা চোখ খুলল। সূর্যের হালকা আলো ঘরে ঢুকছে। সে ঘুমের আড়াল থেকে একদম চমকে গেল। রুদ্র তার পাশে জড়িয়ে শুয়ে আছে। চোখ বড় হয়ে গেল, চিৎকার করতে লাগলো। তুই তুই কি সাহস করে আমাকে জড়িয়ে ধরলি? আমি তোকে বিছানায় আসতে বারণ করেছি। রুদ্র চোখ মুচকি দিয়ে ঘুম ভাঙল। চুপচাপ বসে রামিসার দিকে তাকালো। ওইটুকু সোফায় আমার মতো এত বড় একটা মানুষ কিভাবে ঘুমাতে পারে? আমার শরীরও সেখানে আটকে যায়। ঘুমাতে পারছিলাম না, চলে এসেছি। ঘুমের ঘোরে কখন তোমাকে জড়িয়ে ধরেছে আমি জানি না। রামিসার চোখ আরো লাল হয়ে গেল। সে চেঁচিয়ে বলল, তুই কি আমার ঘুমের সুযোগ নিতে এসেছিস? রুদ্র কিছুটা সরল কণ্ঠে বলল, সুযোগ নিলে তো প্রথম রাতেই নিতে পারতাম। তুমি আমার বৈধ বউ, তোমার কাছে আসার জন্য আমার কোনো বাহানা করা লাগবে না। রামিসা রেগে আরো উত্তেজিত হয়ে ওঠে। সে ঘরের মধ্যে হেঁটে ঘুরতে লাগলো। আমি তোকে কখনোই স্বামী হিসেবে মেনে নিব না। তুই কি বুঝতে পারছিস না? আমার চোখের সামনে থেকে চলে যা। রুদ্র কিছুই বলল না, শুধু ধৈর্য ধরে দাঁড়িয়ে রামিসা রাগ, অভিমান এবং কান্নার ঝড় দেখছে। আমি জানি আপু এখন রেগে আছিস, কিন্তু ধীরে ধীরে প্রতিটি অভিমান, প্রতিটি চিৎকার, প্রতিটি অস্ত্র সব মেনে নিয়ে আমি তার মন জয় করব। আমার রূপে নয়, ধৈর্য আর ভালোবাসায়। সকালবেলার ঘর রামিসা রাগ, রুদ্রের ধৈর্য আর অদৃশ্য আকর্ষণে ভরে উঠল। ঘরে নিস্তব্ধতা নেই, শুধু ঝগড়া, রাগ, অভিমান আর ধীরে ধীরে গড়ে ওঠা নতুন আবেগ। দুপুরে হালকা রোদ হলো, ঘরে গরম আর শীতল হাওয়া মিশ্রিত। রামিসা গোসল শেষ করে বাথরুম থেকে বের হলো। ভেজা চুলগুলো তার কাঁধে পড়ছে। পানি তার জামার অনেক অংশ ভিজিয়ে দিয়েছে। রুদ্র সোফায় শুয়ে বই পড়ছে। চোখ গেল ভিজে চুল আর ভিজে জামার দিকে। হঠাৎ রুদ্রর দৃষ্টি আটকে গেল। সে হাওয়া হয়ে গেল। মনে হলো রামিসার কাছ থেকে চোখ সরানো সম্ভব নয়। রুদ্র নিজেই নিজেকে বকা দিল। রামিসা আপুর কাছে গেলে রেগে যাবে, আমাকে 2-4টা থাপ্পড় বসাবে। তবে মন চাই শুধু একবার তোমার চুল স্পর্শ করতে। রুদ্রের পদক্ষেপ থেমে থেমে এগোতে থাকলো, চোখ ভিজে চুলের দিকে। রামিসার চুলে ছোট্ট একটি হাতের স্পর্শ ফেল। রামিসা হঠাৎ কেঁপে উঠল। চোখে রাগ আর অবাক ভয় মিক্সড, সঙ্গে একটি মুহূর্তের দ্বন্দ্ব। তুই কি করছিস? রুদ্রর ধ্যান ফিরে এলো। সে বুঝলো সে ভুল করেছে। হাত দ্রুত পিছনে সরালো, কোমল কণ্ঠে বলল, আমি ভুল করেছি। আমি তোর অনুমতি ছাড়া। রামিসার চোখে আগুন নিয়ে ঘরে দাঁড়িয়ে আছে। ঘাম ও পানি মিশ্রিত চুল ঝলমল করছে। সে রুদ্রকে কিছু বলতে গিয়ে থেমে গেল, শুধু রাগে চুপচাপ তাকিয়ে আছে। দুপুরে সেই ক্ষুদ্র মুহূর্ত, রামিসার রাগ আর রুদ্রের হঠাৎ আকর্ষণ, সব মিলেমিশে দুজনের মধ্যে আরও জটিলতা তৈরি করলো। রামিসা আপু মানতে চাইছে না, আর রুদ্র মনে মনে প্রতিজ্ঞা করলো ধৈর্য ধরে ধীরে ধীরে তার মন জয় করবে। কোনো ধরনের জোর নয়, শুধু ভালোবাসাই। রামিসা ঘরে দাঁড়িয়ে রুদ্রর দিকে চোখের আগুন ছড়াতে লাগলো। তুই তুই কি বোকা? আমি তোকে কতবার বলেছি আমি তোকে মানি না। তোর কি কথা কানে যায় না? রুদ্র ধীরে ধীরে এগিয়ে আসলো, হালকা হাসি মুখে রেখে বলল, এত রিয়েক্ট করার কি আছে? আমি তো তোমার স্বামী। রামিসার চোখ আরো লাল হয়ে গেল। সে চিৎকার করতে লাগলো, কখনোই মানবো না, কখনোই না। রুদ্রের ধৈর্য শেষ হয়ে এলো। সে ঠোঁট এগিয়ে এসে রুদ্রর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রামিসার রাগ, অবিশ্বাস আর বিস্ময় সব একসাথে মিলিত হয়ে ঘর যেন আগুনে জ্বলছে। রামিসা তৎক্ষণাৎ রুদ্রকে ধাক্কা দিল, নিজেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিতে শুরু করলো। তুই এত বেহায়া কেন? লজ্জা লাগে না? আমি তোকে বারবার বলছি আমি তোকে মানি না। রুদ্র থাপ্পড় খেয়ে ঘরে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। চোখে মিশ্রিত অবাক ভাব আর হালকা দুঃখ। তারপর সে ধীরে ধীরে ঘরে দরজা খুলে বাইরে চলে গেল। রামিসা শ্বাস নিতে নিতে দাঁড়িয়ে থাকলো। রাগ, অভিমান, ভালোবাসা সব মিলিয়ে তার হৃদয় এক অদ্ভুত দ্বন্দ্বে ভরা। রুদ্র বাইরে গেলেও ঘরের মধ্যে তার উপস্থিতি, চোখের রেখা, কথায় কথায় প্রতিফলিত। এই ঘটনার পর থেকে দুজনের সম্পর্কের জটিলতা আরও গভীর হলো। রুদ্র ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রামিসা একা রুমের মধ্যে দাঁড়িয়ে থাকলো। চোখে এখনও কিছুটা রাগ, কিন্তু মন একেবারে শান্ত নয়। রামিসার চোখে ভাবনার ছায়া ভেসে উঠল।
সে নিজের কণ্ঠে ফিসফিস করলো। আমার এতটা রিয়াক্ট করা উচিত হয়নি। আমি কিভাবে ওকে থাপ্পড় মারলাম? কিছুক্ষণ স্থির থেকে ঘরের চারপাশে নিস্তব্ধতা অনুভব করলো। তখন সে অনুভব করলো তার রাগে রুদ্রের মন কষ্ট পেয়েছে। আমাকে ওকে সরি বলতে হবে। রামিসার এই অনুশোচনা তার হৃদয়ে ছোট্ট কিন্তু গভীর পরিবর্তন আনলো। রুদ্রর কাছে ক্ষমা চাইতে হবে, তার অভিমান কমাতে হবে, এটাই এখন তার একমাত্র চিন্তা। রামিসা আস্তে করে খাটে বসে চোখ বন্ধ করে শ্বাস নিয়েছিল। রামিসা কয়েক মিনিট ঘরে চুপচাপ বসে থাকলো, মাথায় হাজারো ভাবনা, হৃদয়ে মিশ্র অনুভূতি। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না, রুদ্রর কাছে ক্ষমা চাইতে হবে। রামিসা নিচে নেমে রুদ্রর মায়ের দিকে তাকালো। চাচি, রুদ্র কোথায়? রুদ্রর মা অবাক চোখে তাকিয়ে বলল, ওকে তো দেখলাম বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমার উপর রাগ করে নিশ্চয়ই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। আমার ওর কাছে ক্ষমা চাইতেই হবে। রামিসার মন সাহস জোগাচ্ছিল, কিন্তু সাথে সাথে এক ছোট্ট দ্বিধা। রুদ্র কি আমাকে মানবে? কিন্তু তার অভিমান ভাঙ্গা, হৃদয় জয় করা, এটাই এখন তার একমাত্র লক্ষ্য। রামিসা নিঃশ্বাস নিল, ধীরে ধীরে বাড়ির বাইরে এগুতে লাগলো। মনে মনে ঠিক করলো, যত কষ্টই হোক আজকে রুদ্রকে মুখোমুখি হয়ে ক্ষমা চাইবে। রাত্রি ঘুমের আগে ঘরে নিস্তব্ধতা। রুদ্র বাড়িতে এসে দেখল রামিসা শান্তভাবে শুয়ে আছে। সে চুপচাপ ফ্রেশ হয়ে আসলো। কিছুক্ষণ পর রামিসা উঠে দাঁড়ালো, রুদ্রর দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। রুদ্র, তখনকার ব্যবহারের জন্য আমি সরি। আমি ওইভাবে রিয়াক্ট করতে চাইনি, কিন্তু তুই হঠাৎ যে এইভাবে কিস করেছিলি, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তবে থাপ্পড় মারাটা আমার উচিত হয়নি। আমি কিছু মনে করিনি, ভুলটা আমারই ছিল। আমার হঠাৎ ওইভাবে কাছে চলে আসা মোটেও উচিত হয়নি। রামিসা চোখে ছোট্ট লাজ ভেসে উঠল। ধীরে ধীরে দুজনের মুখে এক শান্তি এবং স্বাভাবিক ভাব ফিরে এলো। রাতের নিস্তব্ধতা ঘরে ঘন হয়ে উঠল। রামিসা আর রুদ্র কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। দিনের ঘটনার উত্তেজনা কমতে শুরু করলো। ছোট ছোট হাসি, হালকা কথোপকথন, একে অপরের চোখে নিরাপত্তা খুঁজে পাওয়া, সব মিলিয়ে ঘরের পরিবেশ আবার শান্ত হলো। রাতটি ঘরে নীরবতা। রুদ্র সোফায় শুতে গেল। সোফায় শুতে হবে না, বিছানায় শুতে পারিস। আমি শুলে তো তোমার অসুবিধা হবে। মাঝে একটা কোলবালিশ দিয়ে দেব, সমস্যা হবে না। তাছাড়া তুই এত লম্বা মানুষ, এইটুকু সোফায় তোর হবে না। রুদ্র মুচকি হেসে খাটে শুয়ে পড়ল। আমাদের বিয়ের আগে কতই না ভালো ছিল, তখন তুমি আমার উপর এত রাগ করতে না। এখন রাগ করার কারণটা তো নিশ্চয়ই অজানা নয়। জানি, কিন্তু এখানে আমার তো দোষ কোথায়? তোর দোষ না থাকলেও আমি তোকে মানতে পারছি না। দুজন কিছুক্ষণ চুপ থাকলো। ধীরে ধীরে ঘুম তাদের ডেকে নিল। মাঝরাতে হঠাৎ বাইরে বড় বৃষ্টি শুরু হলো। ছাদের উপর বৃষ্টি পড়ার শব্দে ঘরে ভেসে এলো। জানালা দিয়ে ভিজে আসা বাতাস, বৃষ্টির গান আর মৃদু শব্দ, সব মিলিয়ে ঘরের পরিবেশ আরও শান্ত ও রোমান্টিক হলো। মাঝরাতে সেই বৃষ্টি, নিস্তব্ধ ঘর আর রুদ্র রামিসার কাছের উপস্থিতি, সব মিলিয়ে তাদের মনকে এক অদ্ভুত শিথিলতা এনে দিল। বৃষ্টির শব্দে যেন রামিসার রাগের ছায়া একটু হালকা হতে শুরু করলো। মাঝরাত, বজ্রপাতের সঙ্গে ঝড় বয়ে যাচ্ছে। ঘরের জানালা দিয়ে ভেজা বাতাস প্রবেশ করছে। রামিসা বসে বৃষ্টির শব্দ শুনে রুদ্রর দিকে ফিরে তাকায়। হঠাৎ এক বজ্রপাতের শব্দে সে চমকে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্রর ঘুম ভেঙে গেল। রামিসার কাছাকাছি আসার স্পর্শে তার মন এক অদ্ভুত অনুভূতিতে জাগলো। ধীরে ধীরে সে রামিসাকে নিজের বাহুতে ঢেকে নিল। রাতের নিস্তব্ধতা, বৃষ্টির মৃদু শব্দ আর একে অপরের কাছে থাকা, সব মিলিয়ে তাদের হৃদয়ে অন্যরকম আনন্দ এবং নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করলো। রামেশের হাত রুদ্রের কাঁধে ঘুরে গেল। সে শান্তভাবে তার শ্বাসের গতি অনুভব করলো। রুদ্র ধীরে ধীরে রামেশের কাঁধে নরম চুম্বন দিল। রামেশা বাধা দেয়নি, বরং এই ঘনিষ্ঠতা, স্পর্শ এবং নরম চুম্বন তাকে শান্তি দিল। রুদ্র সারা পেয়ে একটু বেসামাল হয়ে গেল। সে রামেশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রামেশার শরীর কেঁপে উঠল। সে রুদ্রের চুল খামচে ধরল। রুদ্র আরও উত্তেজিত হয়ে গেল। রামেশার সারা শরীর এসে আদর করতে লাগলো। রামেশাও তার আদরে তাল মিলালো। দুজনের মন একে অপরের সঙ্গে মিশে গেল। বৃষ্টির তালে তালে
তারা রাতের নিস্তব্ধতায় একে অপরের দিকে আরও কাছাকাছি হলো। রাতটা তাদের জন্য শুধুই আবেগপূর্ণ ও রোমান্টিক হয়ে উঠল। ভালোবাসার, বিশ্বাসের এবং একে অপরকে কাছে পাওয়ার আনন্দে রাত। সকাল। রামিসা চোখ খুলে দেখল রুদ্র তাকে জড়িয়ে ধরে এখনও ঘুমাচ্ছে। সে নিজের দিকে তাকাতেই আটকে উঠল। রাগার অভিমান মিশ্রিত মনে সে রুদ্রকে ধাক্কা দিল। খাটে শুতে দিয়েছি বলে তুই আমার এত বড় সর্বনাশ করলি? রুদ্র ধীরে ধীরে চোখ খুলল, হালকা হাসি রেখে বলল, তুমি তো আমাকে বাধা দাওনি, বরং নিজেই আমাকে আরো বেশি কাছে টেনে নিয়েছো। রামিসার রাগ আরও বেড়ে গেল। তুই এতদিন এটাই চেয়েছিলি, আমার শরীর ভোগ করাই তোর উদ্দেশ্য ছিল। রুদ্রের চোখে অভিমানের চিহ্ন ভেসে উঠল। সে নরম কণ্ঠে বলল, কী সব বলছো তুমি? আমি তোমার স্বামী, তোমার কাছে আসা আমার কাছে কোনো পাপ নয়। আমি তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে তুই কেন আমাকে স্পর্শ করলি, আমার সাথে এতটা ঘনিষ্ঠ হলি? রুদ্র গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুমি সাড়া না দিলে আমি কখনোই তোমার কাছে এতটা ঘনিষ্ঠ হতে পারতাম না। রামিসার চোখে আগুন জ্বলে উঠল। নিজে সবকিছু করেছিস, এখন আমার ঘাড়ে দোষ চাপাতে যাচ্ছিস? তোর মতো নির্লজ্জের মুখ আমি দেখতে চাই না। রামিসা গর্জন করে বাথরুমের দিকে চলে গেল। রুদ্র কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রামিসার দিকে তাকালো। মনে মনে সে ভাবল, কত কঠিন, কত জটিল তার স্বামী হওয়া, মানলেও আপুর মনকে জয় করা এত সহজ নয়। সকালে এই উত্তেজনা, রাগার আবেগের মধ্যে দুজনের সম্পর্ক আরও গভীর হলো। একদিকে রামিসার অভিমান, অন্যদিকে রুদ্রের ধৈর্য, সব মিলিয়ে দিনের শুরুতে নতুন এক আবেগের সূচনা হলো। রামিসা বাথরুমে চলে যাওয়ার পর রুদ্র একপাশে চুপচাপ বসে থেকে নিজের মনে ভাবতে লাগলো, আমি তো এই কয়েকদিনে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম আপু, তুমি কেন বুঝতে পারলে না? কেন আমার সঙ্গে এতটা বাজে ব্যবহার করলে? কেন তুমি আমাকে এত কষ্ট দিলে? কেন আমার মনটাকে এমনভাবে দাগ দিলে? আমি তো শুধু ভালোবেসে তোমার কাছে এসেছি। তোমার অভিমান, তোমার রাগ, সব কিছুই আমার কাছে এক অদ্ভুত আকর্ষণ। কিন্তু আমি চাই না তুমি কষ্ট পাও। আমি চাই ধীরে ধীরে তুমি বুঝতে পারো আমি শুধু তোমার ভালোবাসার জন্যই কাছে এসেছি। আমি জানি আপু, তুমি এখনও আমাকে স্বামী হিসেবে মানছ না, কিন্তু তোমার চোখের কোণ, তোমার ছোট ছোট আচরণ সব কিছুই আমাকে বোঝায় যে একদিন তুমি আমাকে মেনে নিবে। আর আমি সেই দিন পর্যন্ত ধৈর্য ধরব, তোমার অভিমান, রাগ সব মেনে নেব। রুদ্রের মনে নানা অনুভূতি জাগছিল, আবেগ, ভালোবাসা, অনুরাগ আর এক গভীর দায়িত্ববোধ। সে বুঝতে পারল রামেশার মন জয় করা সহজ নয়। কিন্তু তার ভালোবাসা এত দৃঢ় যে প্রতিটা বাধা, প্রতিটা অভিমান তার প্রেমকে আরও শক্তিশালী করছিল। রামিসা গোসল শেষ করে ঘর থেকে বেরিয়ে এলো। তার ভিজা চুল আর গোসলের সুবাস ঘর জুড়ে, কিন্তু রাগ আর অভিমান এখনও মাথার উপরে কাদা দিয়ে রেখেছে। সে দ্রুত নিজের ঘরে ঢুকে গেল, দরজা বন্ধ করে বসে মনে মনে ভাবতে লাগলো, ওর মতো বাজে ছেলের সাথে আমি আর এক ঘরে থাকবো না। সে আমার বিশ্বাস, আমার রাগ, আমার অভিমান সবই ঠেকাতে পারলো না। আমার সুযোগ নিয়েছে এবং আমি তা সহ্য করতে পারবো না। চোখে পানি, মনে অভিমান আর ক্ষোভ, সব মিলিয়ে সে নিজেকে কিছুটা ভেঙে পড়া অনুভব করলো। আবারও মনে হলো রুদ্রকে স্বামী হিসেবে মানা তার জন্য কত কঠিন কাজ। সেই সাথে তার হৃদয় কিছুটা কাঁপছে, চুপচাপ সেই ছেলের প্রতি অজানা এক অনুভূতির কারণে। সকালের ঝড়ঝাপটা পেরিয়ে রুদ্রর ভেতরটা একেবারে খালি খালি লাগছিল। রামিসার রাগী চোখ আর কঠিন কথাগুলো কানে বাজছিল বারবার। তাই মনটাকে শান্ত করার জন্য রুদ্র বেরিয়ে গেল বাড়ি থেকে। সে সরাসরি চলে গেল তার বন্ধুদের আড্ডা স্থলে। বন্ধুরা রুদ্রকে দেখে খুনসুটি শুরু করে দিল। কিরে মিস্টার নতুন বর, সংসারের খবর কি? বউকে নিয়ে কি সুন্দর রোমান্টিক দিন কাটাচ্ছিস? এসব কথা বাদ দে তো। বাদ কেন দিব? নতুন নতুন বিয়ে করছিস, এখন তোকে দেখে আমাদেরও মনে হচ্ছে বিয়ে করে ফেলি। তোর তো এখন শুধু রোমান্স, প্রেম আর আদরের সময়। তুই জানিস না কিচ্ছু, এই বিয়েটা আমাদের কারো মতেই হয়নি। পরিবারের চাপে, তাদের খুশির জন্য আমাদের এই বিয়ে করতে হয়েছে। আমার বা রামিসার ইচ্ছার বাইরে হয়েছে সব, তাই দয়া করে এই বিষয়ে কথা না বলাই ভালো। বন্ধুরা একে অপরের দিকে তাকালো, সবাই চুপ করে গেল। রুদ্রের চোখে লালচে রাগ আর স্পষ্ট ক্লান্তি। ঠিক আছে, কিছু বললাম না, চল পড়াশোনার কথাই ভাবি, সামনে তো এক্সাম আছে।
আড্ডার পরিবেশ একেবারেই পাল্টে গেল। খুনসুটি মিলিয়ে গেল গভীর আলোচনায়। রুদ্র ধীরে ধীরে শান্ত হলো, কিন্তু ভেতরে ভার কমল না। বারবার রামেশের মুখ ভেসে উঠছিল চোখের সামনে, তার রাগ, কান্না, অভিমান। সন্ধ্যার পর বাড়িটা আলোয় আলোকিত, টেবিলে সাজানো নানা রকম রান্না, সবাই একসাথে ডাইনিংয়ে বসেছে। চারপাশে কোলাহল, কিন্তু রুদ্র মনে তখন একটা অদৃশ্য চাপা ঝড় বয়ে যাচ্ছে। রুদ্র, পড়াশোনার পাশাপাশি এবার অফিসটাও দেখা দরকার। বিয়ে যখন হয়ে গেছে তখন সংসারের দায়িত্ব নিতে হবে। রামিসার দায়িত্ব এখন তোর কাঁধে। রুদ্র মাথা নিচু করে রইল, একটাও কথা বলল না। কাঁটা চামচ দিয়ে প্লেটের খাবার নাড়াচাড়া করতে লাগলো। ওকে একটু সময় দিন, হঠাৎ করে দায়িত্ব নেওয়া সহজ না, ধীরে ধীরে সব শিখে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছেন ভাবি। তবে আমি জানি আমার ছেলে পারবে, শুধু নিজের মনটা শক্ত করে নিতে হবে। রামিসা তখন নিঃশব্দে বসে আছে, চোখ দুটো একবারও খাবারের দিকে যাচ্ছে না। বারবার রুদ্রর দিকে চলে যাচ্ছে। সে দেখতে চাইছে রুদ্র কি বলে, কেমন রিয়াক্ট করে, কিন্তু রুদ্র তার দিকে একবারও তাকাচ্ছে না, মুখ গম্ভীর, একদম নির্লিপ্ত। এখন তো সংসারই আসল, পড়াশোনা কাজ দুইটা সামলাতে হবে। ছেলে মানে সংসারের স্তম্ভ। কথাগুলো শোনার পর রামিসার বুকটা কেমন হালকা ধাক্কা খেল। সে চায়নি এই বিয়ে হোক, কিন্তু এখন মনে হচ্ছে সবাই তাকে আর রুদ্রকে জড়িয়েই ভাবছে। তার চোখে এক ঝলক অস্বস্তি ভেসে উঠল। খাওয়া দাওয়া করো, এসব কথা নিয়ে এখন চাপ নিও না। সবাই টুকটাক গল্পে ব্যস্ত, কে কে রান্না পছন্দ করেছে, বাজারের দাম বেড়েছে, আগামী সপ্তাহে এক আত্মীয়ের বিয়েতে কারা যাবে, এসব নিয়ে আলোচনা চলছে। হাসাহাসি, মুচকি আলাপ, কিন্তু সেই ভিড়ে রুদ্র একেবারে আলাদা। মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে, কারো কথায় কান দিচ্ছে না। খাওয়া শেষ করে ধীরে ধীরে চেয়ার ঠেলে উঠে গেল। কারোর দিকে না তাকিয়ে, কিছু না বলে সরাসরি নিজের ঘরে চলে গেল। রামিসা নিঃশব্দে তাকিয়ে রইল তার পেছনে। চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, রাগ, অভিমান আর কোথাও যেন একটু কষ্ট। ডাইনিং টেবিলের কোলাহল রইল, সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত, কিন্তু সেই কোলাহলের ভেতরেই লুকিয়েছিল দুজন মানুষের অদৃশ্য দূরত্ব, যাদের একসাথে বসানো হয়েছে সমাজের কারণে, কিন্তু মনের মাঝে দূরত্বটা যেন প্রতিদিন আরও বেড়ে চলেছে। ঘরটা নিস্তব্ধ, হালকা বাতাসে পর্দা তুলছে। রামিসা ধীরে ধীরে রুদ্রর ঘরে ঢুকলো। ভেতরে এসে দেখল রুদ্র বিছানায় হেলান দিয়ে বই পড়ছে। রামিসা একটাও কথা না বলে সোজা খাটের অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল, মুখ ফিরিয়ে নিল উল্টো দিকে। রুদ্র বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাকালো রামিসার দিকে। তার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটল, কিন্তু মুহূর্তেই মিলিয়ে গেল। কিছুক্ষণ পরে শেষে বই বন্ধ করে রেখে দিল টেবিলে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চুপচাপ বারান্দায় চলে গেল। চাঁদের আলোয় ভিজে আছে উঠোন। রুদ্র রকিং চেয়ারে গিয়ে বসলো, মাথাটা পেছনে হেলে আকাশের দিকে তাকিয়ে রইল। অগণিত তারা, অন্ধকারে মিলান চাঁদের আলো, সব কিছুই যেন ওর ভেতরে নিঃসঙ্গতাকে আরও গভীর করছে। না আর না, আমি আর কোনোদিন রামিসা আপুর কাছে যাব না। ওর আশেপাশে গেলেই আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তারপর ওর কাছে অপমানিত হতে হয়। আমি যতটা দূরে থাকব ওর জন্য ততটাই ভালো হবে। আমার ভালোবাসা যদি বোঝারই ক্ষমতা ওর না থাকে, তবে জোর করে কী লাভ? রুদ্র চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। রামিসা খাটে শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে অবশেষে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে রুদ্র রকিং চেয়ারে বসে আছে, মাথা হেলানো, গভীর ভাবনায় ডুবে। রামিসার বুকের ভেতরটা কেমন হালকা ধাক্কা খেলো। মুহূর্তের জন্য মনে হলো ছেলেটা কতটা একা, কতটা চুপচাপ, নিজের ভেতরে কষ্ট লুকিয়ে রাখছে, কিন্তু কিছু বলল না। আবার শুয়ে পড়ল, চোখ বন্ধ করার চেষ্টা করলো। সারা রাত রুদ্র সেখানেই কাটালো। কখনো আকাশের দিকে তাকিয়ে ভাবলো, আমি কি সত্যি ওকে ভুলতে পারবো? সিয়ামের অতীতটা, আমি কি পারবো আমার আপুকে আমার স্ত্রী হিসেবে সুখী করতে? কখনো বুকের ভেতর জমে থাকা ভালোবাসা, অভিমান আর কষ্ট একসাথে ভর করে বসল। চেয়ারে দোল খাওয়ার শব্দে নিস্তব্ধ রাত আরও বেশি নিস্তব্ধ হতে থাকলো। চারিদিক নিস্তব্ধ, হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। রামিসা ঘুমের মধ্যে হঠাৎই চমকে উঠল, চোখ মেলে দেখল পাশের খাটটা খালি।
রুদ্র কোথাও নেই। বুকের ভেতর কেমন অজানা অস্থিরতা জমে উঠল। সে উঠে দাঁড়ালো, আস্তে করে জানালার দিকে এগিয়ে গেল। জানালার ফাঁক দিয়ে তাকাতে দেখলো রুদ্র এখনও বেলকনি রকিং চেয়ারে বসে আছে, মাথা হেলানো, হাত দুটো চেয়ারের হাতলে রাখা, যেন গভীর চিন্তায় ডুবে আছে। রামিসা কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল, তারপর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। চাঁদের আলোয় ভিজে আছে রুদ্রর মুখ, চোখের কোণে ক্লান্তির ছাপ স্পষ্ট। রামিসা এগিয়ে এসে দাঁড়ালো ঠিক সামনে। সারা রাত কি এখানেই থাকবি নাকি? রুদ্র ধীরে চোখ খুলল, মুখ তুলে তাকালো রামিসার দিকে। ঠোঁটের কোণে কষ্টের একটুখানি হাসি ফুটে উঠল। হ্যাঁ, থাকবো। খাট খালি আছে, সেখানে শুতে পারতি। আমি চাই না আমার কারণে তোমার অসুবিধা হোক, তুমি শান্তিতে ঘুমাও, সেই জন্যই দূরে আছি। রামিসা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল, বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করলো, কিন্তু মুখে কিছু বলল না। চোখ নামিয়ে আস্তে আস্তে ঘরের ভেতর ফিরে গেল, খাটে শুয়ে পড়ল, চাদর মুড়ে নিল, যেন কোনো কিছুই হয়নি। রামিসা চলে যেতে রুদ্র আকাশের দিকে তাকিয়ে আবার দীর্ঘশ্বাস ফেল, মনে মনে বলল, আমার কষ্টটা তুমি একদিন বুঝবে রামিসা আপু, একদিন। তারপর নিঃশব্দ রাত আবার একই ছন্দে বয়ে চল। সকালবেলা রামিসার ঘুম ভাঙতে খেয়াল করলো রুদ্র বেলকনিতে নেই। ঘুম যাওয়ানোর চোখে চারপাশে একটু তাকালো, কিন্তু কোথাও ওর কোনো চিহ্ন নেই। অনিচ্ছায় উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে বসে আছে রুদ্র, বাবা মা আর বাসার অন্যান্যরা। সকালের নাস্তায় টেবিল যেন জমজমাট, কিন্তু রুদ্র নেই। রামিসার বুকের ভেতর কেমন অস্থির লাগতে শুরু করলো। চারপাশে কয়েকবার খুঁজেও কোথাও তাকে দেখতে পেল না। শেষমেশ ধীরে ধীরে রুদ্র মায়ের দিকে তাকিয়ে বলল, চাচি, রুদ্র কোথায়? ও তো সে ভোরে বেরিয়ে গেছে মা, বললো 2 দিন পরে ফিরবে। ভার্সিটি ট্যুর আছে নাকি? এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল রামিসা। ঠোঁটের কোণে হালকা একটা দম বন্ধের মতো কষ্ট জমল। কিছু না বলে কেবল মাথা নেড়ে নাস্তা সারল। চারপাশে সবাই যতই হাসি ঠাট্টায় মেতে উঠুক, ওর ভেতরে তখন শূন্যতা। খাওয়া দাওয়া শেষ হতেই চুপচাপ উঠে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে গেল।